Okay, let's start. So, in the last class we have derived the energy of electron in the innate orbit according to Bohr's atomic model. ছিল En equals to minus m z square e to the power 4 by 8 epsilon 0 square n square h square, right? Clear? এখান থেকে এটাকে আমরা এইভাবে লিখি En equals to minus m z square e to the power 4 by 8 epsilon 0 square ch cube into ch into 1 by n square লিখতে পারি ch দিয়ে ch কিউব কে কেটে দিলে cc কেটে যায়, h দিয়ে h কিউব কে কাটলে h স্কয়ার আসে, তাহলে এটা চলে আসে ম্যানিপুলেট করলে কোনো চাপ নেই। এখানে নিচে ch কিউব লিখলাম, উপরে একটা ch দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে cc কেটে গেল, h দিয়ে h কিউব কাটলে h স্কয়ার, তাহলে ম্যানিপুলেট করলে এই সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা চলে আসে, আমি জাস্ট ম্যানিপুলেট করে লিখলাম। ঠিক আছে, 1 বাই n স্কয়ার রয়ে গেল, mz স্কয়ার টু দি পাওয়ার 4 h এপসিলন 0 স্কয়ার হয়ে গেল, মাইনাস হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, তাহলে En ইকুয়ালস টু কত লিখতে পারি? মাইনাস r ch বাই n স্কয়ার, where r equals to a constant minus mz square e to the power 4 by 8 epsilon 0 square ch cube minus mz square e to the power 4 by 8 epsilon 0 square ch cube. This is known as the Rydberg constant. Known as the Rydberg's constant. Clear? বোঝা গেল? Is known as the Rydberg's constant. Clear? Okay? Fine? Okay. So now the Rydberg's constant for hydrogen atom আমরা কি লিখব? স্যার হাইড্রোজেন অ্যাটমে কেন লিখব? কারণটা আমরা একটু পরেই বুঝতে পারবো। For the Rydberg constant for hydrogen atom কি লিখবো এখানে? হাইড্রোজেন অ্যাটমের জন্য z equals to 1, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1, কারণ হাইড্রোজেনে একটাই প্রোটন আছে, তাই তো? ঠিক আছে, আর একটাই ইলেকট্রন আছে। ওকে, বোরস অ্যাটমিক মডেলটা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য ট্রু, মানে 1 ইলেকট্রন অ্যাটমের জন্য আমরা দেখেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? 1 ইলেকট্রন অ্যাটম তোর ওই কি বলে ওটাকে, পিরিয়ডিক টেবিলে 1 ইলেকট্রন অ্যাটম বলতে নিউট্রাল 1 ইলেকট্রন অ্যাটম একটাই, যেটা হাইড্রোজেন। বাকি সমস্ত 1 ইলেকট্রন অ্যাটম গুলো কি? আয়োনাইন, হিলিয়াম 2 প্লাস, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস এন্ড এটসেট্রা। ঠিক আছে, তাহলে H অ্যাটম Z ইকুয়াল টু 1 এর জন্য রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? Z ইকুয়াল টু 1 পুট করে দিলে R ইকুয়ালস টু মাইনাস m e to the power 4 by 8 epsilon 0 square ঠিক আছে, ক্লিয়ার? লেখা হলো? Okay, now let's start the atomic spectra. এবার দেখ, let's start the atomic spectra. Okay, আচ্ছা দেখ, first of all atomic spectra বা স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক স্পেকট্রা বা মলিকুলার স্পেকট্রা দেখার জন্য, ক্লিয়ার, আমরা যে ফিজিক্সের যে ব্রাঞ্চটা সেটার নাম হয়েছিল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, ক্লিয়ার?
স্পেকট্রাল অ্যানালিসিস বা স্পেকট্রোস্কপি। জিনিসটা আমি তোকে একটু জাস্ট আউটলাইন বলছি। স্পেকট্রোস্কপি হচ্ছে গিয়ে অ্যাটমিক ফিজিক্সের বেসিস, ঠিক আছে, একটা এক্সপেরিমেন্টাল ফিল্ড। ওকে, অ্যাটমিক ফিজিক্স ডেভেলপ করার জন্য যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেকানিক্স। ওকে, ক্লিয়ার? কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেছে, অ্যাকচুয়ালি থিওরিটা ম্যাথমেটিক্সটা ডেভেলপ করেছে পরে, তার বেশ কিছুটা পরে। প্রথম যেটা ডেভেলপ করেছিল সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফিল্ড, যেটাকে স্পেকট্রোস্কপি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রা, একটা অ্যাটম থেকে আমরা কি করে ডিটেলে আমরা একটু ডিসকাস করব এই সেকশনে ডিটেলে, ঠিক আছে। আগে আমি এখন আউটলাইনটা বলছি। একটা অ্যাটম থেকে রেডিয়েটেড হওয়া ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে, মানে সেটা লাইট হতে পারে, ক্লিয়ার, অথবা অন্য কোনো ইএম রেডিয়েশন হতে পারে, ইনফ্রারেড হতে পারে, ইউভি হতে পারে, এনিওয়ে, সেইটাকে অ্যাকচুয়ালি অ্যানালিসিস করে, ঠিক আছে, একটা অ্যাটমের ইন্টারনাল স্ট্রাকচার কে বুঝতে পারা, কম্প্রিহেন্ড করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে স্পেকট্রোস্কপি। ওকে, এটা পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল ফিল্ড, ঠিক আছে। সায়েন্টিস্টরা কি করেছিল, অ্যাকচুয়ালি একটা অ্যাটমের স্ট্রাকচার বা অ্যানালিসিস করার জন্য, কম্প্রিহেন্ড করার জন্য স্পেকট্রাল অ্যানালিসিসের সাহায্য নিয়েছিল, ক্লিয়ার, মানে অ্যাটম থেকে রেডিয়েটেড হওয়া ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে অ্যানালিসিস করেছিল। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানে কি? লাইট হতে পারে, ঠিক আছে, ভিজিবল লাইট, ঠিক আছে। ভিজিবল লাইটকে আমরা সবাই করে থাকি, আমরা যখন অনার্স পড়তে যাই আমরা সবাই করে থাকি, ভিজিবল লাইটকে যে অ্যাপারেটাসটার মাধ্যমে অ্যানালিসিস করা হয়, মানে তার ডিফারেন্ট ওয়েভলেন্থ গুলো অ্যানালিসিস করা হয়, তাকে বলা হয় স্পেকট্রোমিটার, ঠিক আছে, স্পেকট্রোমিটার। ওকে, স্পেকট্রোমিটার বলে, হ্যাঁ, স্পেকট্রোমিটার বলে যে অ্যাপারেটাসটা, সেটা এরকম দুখানা টিউব থাকে। একটা টিউবকে বলা হয় হচ্ছে কলিমেটার, যেটা দিয়ে লাইট আসে, আর এখানে একটা টিউব থাকে যেটা এরকম ঘোরানো যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে টেলিস্কোপ। একদম টেলিস্কোপে চোখ রেখে দেখতে হয়, আর মাঝখানে একটা অপটিক্যাল প্ল্যাটফর্ম থাকে, তার উপরে প্রিজম থাকে বা অন্যান্য যে অপারেটরস গুলো যাই থাকুক না কেন সেটা রাখা হয়, ডিসপারসিভ মিডিয়াম রাখা হয়, অথবা অন্যান্য এক্সপেরিমেন্টের জন্য সেটা রাখা হয়। তার সাথে একটা সার্কুলার স্কেল ফিট করা থাকে, সেই স্কেল থেকে অ্যাকচুয়ালি মেজারমেন্টটা নেওয়া হয় ওয়েভলেন্থ ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। এরকম অ্যাপারেটাস থাকে। আমি এটা কি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে কি করে অ্যানালিসিসটা করা হয়, ঠিক আছে। এবার এটা তো ভিজিবল লাইটের জন্য হলো, ঠিক আছে। যেটা ইনভিজিবল মানে ইউভি বা ইনফ্রারেড রিজিয়নের যে সমস্ত রেডিয়েশন, সেগুলো তো আর আমি চোখে দেখতে পাবো না, সেগুলোর জন্য ডিফারেন্ট আলাদা মেথডস রয়েছে, ঠিক আছে। মোট কথা এই মেথডস গুলো ইউজ করে কি করা হয়, এক কথায় বললে অ্যাটম থেকে রেডিয়েটেড হওয়া ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে অ্যানালিসিস করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে অ্যানালিসিস করা হয়। অ্যানালিসিস করা হয় মানে কি, ওয়েভের মধ্যে কি আর অ্যানালিসিস করবে, তার ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ, এইটাকে অ্যানালিসিস করা হয়। করে অ্যাকচুয়ালি কি করা হয়, একটা অ্যাটমের মধ্যে যে ইন্টারনাল স্ট্রাকচার, সেটাকে অ্যাকচুয়ালি কি করা হয়, অ্যাটমের মধ্যেকার বা অ্যাটমের কনস্টিটুয়েন্ট পার্টিকেলস গুলোর যে ইন্টারনাল স্ট্রাকচার বা মানে ওরিয়েন্টেশন, সেটাকে কি করা হয়, কম্প্রিহেন্ড করার চেষ্টা করা হয়, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট স্পেকট্রোস্কপি, ঠিক আছে। এই স্পেকট্রোস্কপিটা কিন্তু একটা, বুঝতেই পারছিস, এক্সপেরিমেন্টাল ফিল্ড, পুরোপুরি এক্সপেরিমেন্ট করা। এই এক্সপেরিমেন্ট করে অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা কিন্তু প্রেডিক্ট করেছিল, ঠিক আছে, দা কি বলে, এক্সিস্টেন্স অফ এনার্জি লেভেল, মেবি তুই বলতে পারিস ডিসক্রিট এনার্জি লেভেল, ঠিক আছে। তারপর এটার মাধ্যমেই তারা প্রেডিক্ট করেছিল ইভেন ফাইন স্ট্রাকচার, মানে ওই এনার্জি লেভেলস গুলোর মধ্যে, ওই যে একটা এনার্জি লেভেলের মধ্যে আরো যে কিছু এনার্জি লেভেলস থাকতে পারে, মানে যেটাকে তোরা ওই কেমিস্ট্রিতে ক্লাস 11-এ খুব বাজেভাবে শিখেছিস, যে অরবিটের মধ্যে থাকা অরবাইটাল, ঠিক আছে, একদম মানে খুব বাজেভাবে শেখাটাই তোদের স্বাভাবিক, ক্লাস 12-এ তো শেখা যায় না ডিটেইলে। অরবিটের মধ্যে থাকা, অ্যাকচুয়ালি অরবিটের মধ্যে থাকা অরবাইটাল, জিম্যান এফেক্ট, স্টার এফেক্ট, মানে সেগুলো কি, জিম্যান এফেক্ট, স্টার এফেক্ট গুলো কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে স্প্লিটিং করানো, ঠিক আছে। স্প্লিটিং করিয়ে মানে একটা এনার্জি স্টেটকে, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এনার্জি লেভেলকে স্প্লিটিং করানো, ঠিক আছে। স্প্লিট করিয়ে বোঝা যে ইন্টারনাল স্ট্রাকচারে কি আছে, তার মানে কি, এই ইএম রেডিয়েশনকে অ্যানালিসিস করে একটা এনার্জি লেভেল, ঠিক আছে, তার মধ্যে একটা এনার্জি লেভেলের মধ্যে আরো কতগুলো, মানে যেটাকে বলে হচ্ছে
মানে একটা এনার্জি লেভেলের মধ্যে সেম এনার্জি আছে অথচ ডিফারেন্ট লেভেল, মানে একটা অরবিটের মধ্যে তো একটাই এনার্জি, তাহলে সেম এনার্জির ডিফারেন্ট লেভেল। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি কি করলো, এই অরবিট, অরবাইটালস, এই যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো, ওরিয়েন্টেশন ডিফারেন্ট। ঠিক আছে, মানে ধর একটা ইলেকট্রন, আরো বলছি তারপরে স্পেকট্রাল অ্যানালিসিসের ক্ষেত্রে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। ঠিক আছে, সেখানে কি দেখেছিল, ইলেকট্রনের স্পিন দেখেছিল। ঠিক আছে, মানে কি একটা ইলেকট্রন ধর সেম এনার্জি লেভেলে রয়েছে, মানে একই এনার্জি প্রসেস করছে, বাট দুটো আলাদা স্টেট হতে পারে, তার আপ স্পিন, ডাউন স্পিন। ঠিক আছে, আমরা বলেছি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইলেকট্রনের থাকে ম্যাগনেটিক মেটেরিয়াল পড়ানোর সময়। ঠিক আছে, ঠিক সেরকম এই ইলেকট্রনের যে স্পিন আছে এটা বুঝেছিল স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? সেটাও কিন্তু স্পেকট্রোস্কোপির একটা বিষয়। ওকে, মানে কথা হচ্ছে গিয়ে একটা এই ঘরটা ধর একটা এনার্জি লেভেল, এই ঘরটার মধ্যে তুই কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট বানিয়ে দিবি। ঠিক আছে, এবার প্রত্যেকটা স্টেট কি একই রকম দেখতে হতে পারে, আবার আলাদা আলাদা রকম দেখতে হতে পারে। ঠিক আছে, তার মানে একই এনার্জি প্রসেস করছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট, এরকম ঘটে। ঠিক আছে, অ্যাকচুয়ালি অরবিটের মধ্যে থাকা অরবাইটালস গুলো বেসিক্যালি এই জিনিসটাই বোঝায়। ওকে, ক্লিয়ার? ওকে, তোরা তো এখনো তো মানে ওই ম্যাথমেটিক্স এর জায়গাটায় যাসনি, যদি যেতে পারবি যখন পরবর্তী সময়, তখন তোরা জানতে পারবি যে এর একটা নাম আছে, মানে এই একটা এনার্জি লেভেল একটা এনার্জি পজেস করে অথচ ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট, এর একটা নাম আছে। নামটা হচ্ছে গিয়ে তোর দাঁড়া, নামটা মনে করে বলছি। ক্লিয়ার? তাহলে ওই যেটা বলছিলাম যে ডিজেনারেট স্টেট, একটা এনার্জি লেভেলস এর মধ্যে অনেকগুলো ডিজেনারেট অরবিটাল থাকতে পারে একটা অরবিটের মধ্যে। আমি বলছি যে এই জিনিসগুলো, এই যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো, ঠিক আছে, বা প্রপার্টিজ গুলো, কনস্টিটুয়েন্ট অ্যাটমের কনস্টিটুয়েন্টস গুলোর প্রপার্টি, অ্যাটমের ইন্টারনাল স্ট্রাকচার, এই জিনিসগুলো সমস্ত অ্যানালিসিস করা হয়েছিল এক্সপেরিমেন্টালি। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টাল ফিল্ডটার নামই হচ্ছে স্পেকট্রোস্কোপি। কেন স্পেকট্রোস্কোপি? কারণ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রেডিয়েটেড বাই দ্য অ্যাটম, সেটা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা হয়েছিল, তাই নামটা স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, ক্লিয়ার? পরবর্তী সময়ে দেখা গেছে যখন থিওরিটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেছে, ঠিক আছে, অ্যাটমিক ফিজিক্সের ফিল্ডে, তখন দেখা গেছে যে এই স্পেকট্রোস্কোপি যে সমস্ত কনসিকোয়েন্স বা কনক্লুশন গুলোর কথা বলেছিল কোয়ান্টাম মেকানিক্স, আলটিমেটলি অ্যানালিটিক্যালি সেই সমস্ত কনসিকোয়েন্সে ডিরাইভ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে অ্যাটমিক ফিজিক্সের দুখানা উইং, একটা উইং হচ্ছে স্পেকট্রোস্কোপি এক্সপেরিমেন্টাল ফিল্ড, আর একটা উইং হচ্ছে থিওরিটিক্যাল ফিল্ড কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে স্পেকট্রাল অ্যানালিসিস বা স্পেকট্রোস্কোপির যে সমস্ত কনসিকোয়েন্সেস গুলো, সেগুলো কি হয়েছিল, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কি হয়েছিল, আলটিমেটলি সলভ হয়েছিল, মানে থিওরিটিক্যালি এস্টাবলিশড হয়েছিল। বোঝা গেল? বোঝাতে পারলাম? ওকে, এবার সেই কি হলো, এবার সেই স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রাল অ্যানালিসিস যে কথাটা বলছি, সেই স্পেকট্রোস্কোপির ডিটেইলটা আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে, আলোচনা করব। ঠিক আছে, এই স্পেকট্রোস্কোপির ডিটেইলটা, অর্থাৎ স্পেকট্রাল অ্যানালিসিস কিভাবে করা হয়, কিভাবে করা হয়েছিল, সেগুলো আমরা একটু ডিসকাস করব এখানে আন্ডার দিস হেডিং অ্যাটমিক স্পেকট্রাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখ প্রথম কি করা হয়, দেখ সবচেয়ে সিম্পলেস্ট কেসটা আমি বলছি। ঠিক আছে, প্রথম একটা ডিসচার্জ টিউব নেওয়া হয়। ঠিক আছে, একটা ডিসচার্জ টিউব নেওয়া হয়। ঠিক আছে, ডিসচার্জ টিউব মানে কি, আর সিলিন্ডার মেড অফ গ্লাস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মধ্যে কি থাকে, এই টিউবটার মধ্যে, এটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব। ঠিক আছে, এই সিলিন্ডারটার মধ্যে একটা গ্যাস, যেটা আন্ডার অবজারভেশন থাকবে, সেই গ্যাসটা এই সিলিন্ডারটার মধ্যে পড়া থাকে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এনি গ্যাস মানে যে গ্যাসটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে চাই। ঠিক আছে, ক্লিয়ার? সেটা হিলিয়াম হতে পারে, নিয়ন হতে পারে, আর্গন হতে পারে, জেনন হতে পারে, ক্রিপ্টন হতে পারে, এনিথিং। আমরা আপাতত হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ জেনারেলি কারণ আছে, আমরা আপাতত ফর দ্য টাইম বিং যেটা যে গ্যাসটা নিয়ে এখানে ডিসকাস করবো সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ধরছি যে হাইড্রোজেন গ্যাস ইজ এনক্লোজড ইন দিস ডিসচার্জ টিউব। ওকে, ফাইন, তাহলে আমরা ধরছি হাইড্রোজেন গ্যাস ইজ এনক্লোজড in this glass cylinder
at a very low pressure, a few millimeter. ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে গ্লাস সিলিন্ডারটা রয়েছে এর মধ্যে কি আছে, হাইড্রোজেন গ্যাস এনক্লোজ করা আছে খুব লো প্রেসারে। ঠিক আছে, ক্লিয়ার? কয়েক মিলিমিটার প্রেসারে, ফিউ মিলিমিটার প্রেসারে কি আছে, খুব লো প্রেসারে হাইড্রোজেন গ্যাস এনক্লোজ করা আছে এই গ্যাস সিলিন্ডারটার মধ্যে। ফাইন, বোঝা গেল? ঠিক আছে, এইবার কি করা হয় ভালো করে দেখ। when a high potential difference is applied across the ends of the cylinder, across the cylinder or discharge tube, যাই বল একই কথা, the gas starts to flow. Clear? Okay, যখনই একটা খুব হাই পোটেনশিয়াল ডিফারেন্স এই ডিসচার্জ টিউবটা বা এই সিলিন্ডারটার অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয়, দেখা যায় আস্তে আস্তে এই যে এর ভেতরে থাকা এনক্লোজড গ্যাসটা সেটা গ্লো করতে শুরু করেছে। ঠিক আছে, ওকে, দ্য ডিসচার্জ টিউব, একদম এই দ্য ডিসচার্জ টিউব becomes a source of light. The discharge tube becomes a source of light. ঠিক আছে, the discharge tube becomes a source of light. ঠিক আছে, ঠিক আছে, এর ভেতরে যে গ্যাসটা গ্লো করতে শুরু করে আস্তে আস্তে মনে হয় যে এখান থেকে আলো বেরোচ্ছে, মানে একদম পুরো জ্বলে ওঠে। ঠিক আছে, ক্লিয়ার? একদম, দিস ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অফ ডিসচার্জ ল্যাম্প। এটাকে কি বলা হয়, একটা কথায় বলা হয় কি, এটাকে ডিসচার্জ ল্যাম্প। বোঝা গেল? এটাকে কি বলা হয়, ডিসচার্জ ল্যাম্প। ঠিক আছে, এইবার এই যে ডিসচার্জ ল্যাম্পটা তৈরি হলো, ক্লিয়ার? তার মানে এর ভেতর থেকে লাইট বেরিয়ে আসছে, মানে কি এর ভেতরে এনক্লোজ যে গ্যাসটা রয়েছে সে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করছে। ক্লিয়ার? ওকে, এবার এটার থেকে যে লাইটটা বেরিয়ে আসছে সেই লাইটটাকে যদি একটা স্পেকট্রোমিটার দিয়ে আমি অ্যানালিসিস করি তাহলেই বুঝতে পারবো কি, ভালো করে দেখ, একটা এর ভেতর থেকে যে লাইটটা বেরিয়ে আসছে সেই লাইটটাকে ধর আমি একটা প্রিজম দিয়ে ডিসপার্স করলাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ডিসপার্স করে আমি যদি একটা স্ক্রিনের ওপর লাইটটাকে ফেলি তাহলেই কি বুঝতে পারবো যে ওর মধ্যে যে লাইটটা বেরিয়ে আসছে এই হাইড্রোজেন গ্যাসটা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা রেডিয়েট করছে তার মধ্যে কি কি ওয়েভলেন্থ আছে সেটা বুঝে যাবে, তাই না? ক্লিয়ার? মানে ফ্রিকোয়েন্সি গুলো তো ক্যালকুলেটেড, বুঝতে পারবো। ঠিক আছে, মানে ওই ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ সেটা কি করে বুঝতে পারবো, ওইটার জন্য, ওটা ক্যালকুলেট করার জন্য ওই যন্ত্রটা, স্পেকট্রোমিটার, ওই অ্যাপারেটাসটা। বুঝতে পারলি? না হলে তো আমি শুধু একটা প্রিজম দিয়ে ডিসপার্স করি একটা স্ক্রিনের উপরেই বুঝে যেতাম, কিন্তু ওই যে ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করার জন্য, মেজার করার জন্যই হচ্ছে স্পেকট্রোমিটার অ্যাপারেটাসটা। বুঝতে পারলি? ওটা দিয়ে মেজার করা হয়। ক্লিয়ার? না আমার কাছে নেই ওটা, 12,000 টাকা দাম। ঠিক আছে, ক্লিয়ার? আমি পরবর্তী সময় ইচ্ছা আছে একটা কিনে রাখবো, মানে ল্যাবে এটা দেখাবো করবো। আচ্ছা, শোন তাহলে, দাঁড়া আগে কথাটা শোন। তাহলে কি হলো, এখান থেকে যে লাইটটা রেডিয়েটেড হলো সেই লাইটটাকে একটা প্রিজম দিয়ে ডিসপার্স করলে আমি কি বুঝে যাবো এই লাইটটার মধ্যে কি কি ফ্রিকোয়েন্সির লাইট আছে। যেমন সানলাইট, সান থেকে যে আলোটা আসছে সেটাকে একটা প্রিজম দিয়ে ডিসপার্স করলে আমরা দেখি 7টা লাইট আছে, বুঝে গেলাম কম্পোনেন্ট গুলো। তাহলে এখান থেকে যে লাইটটা আসছে সেটা প্রিজম দিয়ে ডিসপার্স করলে বুঝে যাবো ওর কম্পোনেন্ট লাইট গুলো কি কি, মানে ওয়েভলেন্থ গুলো কি। ঠিক আছে, ক্লিয়ার? আর প্রথমে বুঝে যাবো স্ক্রিনের উপর পেলে কি কি কালারের লাইট আছে, তারপর আমরা একটা স্পেকট্রোমিটার দিয়ে অ্যানালিসিস করলেই কি তার ওয়েভলেন্থ গুলো মেপে নিতে পারবো। ঠিক আছে,
বোঝা গেল? ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট স্পেকট্রোস্কোপি। বোঝা গেল? এবার একটা কথা তোদের একটু মনে করিয়ে দিতে চাই, প্রত্যেকে শুনছিস আমার কথা? একটা কথা মনে করিয়ে দিতে চাই যে ডিসচার্জ ল্যাম্পটা থেকে শুধুমাত্র ভিজিবল রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, শুধুমাত্র তাই নয় কিন্তু। ঠিক আছে? মানে ডিসচার্জ ল্যাম্প থেকে যদি ভেবে রাখিস যে শুধুমাত্র লাইট রেডিয়েটেড হচ্ছে, এই কথাটা ঠিক নয়। লাইট ছাড়াও বাকি যে ওয়েভলেন্থ, বাকি অর্ডারে যেগুলো দেখতে পাই না, সেই অর্ডারের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো হয়। এটা তো জে থমসনের ওইটার মতো, ইলেকট্রন ক্যাথোড রেজের মতো একদম। সেখানে ক্যাথোড রেজটার ক্ষেত্রে এই তারই একটা ভার্সন, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ডিসচার্জ, এই যে প্রসেসটা, এই যে দ্য প্রসেস অফ ইলেকট্রিসিটি কন্ডাকশন থ্রু গ্যাসেস, যেটাকে ইলেকট্রিক ডিসচার্জ বলছি, এই ডিসচার্জের অনেকগুলো তোর কি বলে, অনেকগুলো স্টেজেস আছে। যেমন ক্যাথোড রে, ঠিক আছে, এটাকে বলা হয় গ্লো ডিসচার্জ, ঠিক আছে, ওকে, এরকম আরো করোনা ডিসচার্জ, ঠিক আছে, একদম এরকম অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? আরো অনেক ধরনের আসবো, সব জায়গায় আসবো, তুই কোনো কথা বলিস না। আচ্ছা, এইবারে কথাটা হচ্ছে, আচ্ছা সবজি করে দেবো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস বল, যেটা বলতে চাইছিলাম, যে শুধুমাত্র যে শুধু যে ভিজিবল রেঞ্জের বলো, শুধু ভিজিবল রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েটেড হচ্ছে তাই নয়, এটার মধ্যে ইনফ্রারেড রিজিয়নের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো হবে, আলট্রাভায়োলেট রিজিয়নের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো হবে, ঠিক আছে, বাট সেগুলোর ডিটেকশন, সেগুলোর ওয়েভলেন্থের ডিটেকশন, সেগুলো অবভিয়াসলি কি নিশ্চয়ই স্পেকট্রোমিটার দিয়ে হবে না, স্পেকট্রোমিটার ফর লাইট, ফর ভিজিবল রেডিয়েশন, তাই তো? বাকিগুলোর জন্য আলাদা আলাদা স্পেশাল অ্যাপারেটাসের দরকার হবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে স্পেকট্রাল অ্যানালিসিস বা স্পেকট্রোস্কোপি জিনিসটা কি বোঝাতে পারলাম? ডান, ক্লিয়ার? ওকে, এবারে আমরা নেক্সট পার্টে আসি। চল, ওকে, এইবারে আমরা আসবো হচ্ছে দ্য রিজন অফ দিস গ্লো ডিসচার্জ, ঠিক আছে, ওকে, ভালো করে দেখ রিজন, ভালো করে দেখ। তাহলে এই যে এতক্ষণ, এই যে হ্যাঁ এতক্ষণ ধরে যে তোরা এই জিনিসটা যে দেখলি, যেটা তোরা কোয়েশ্চেন করছিলি যে স্যার রিজনটা কি, মানে ডিসচার্জ টিউবের দুটো এন্ডের মধ্যে হাই পটেনশিয়াল ডিফারেন্স যখন দিচ্ছি, তখন কেন এই গ্যাসটা গ্লো করে যাচ্ছে, ঠিক আছে, এর পিছনে রিজনটা কি, রাইট? এটাই তোরা বলছিলি, ক্লিয়ার? এর পিছনে রিজনটা খুব অসাধারণ, খুব ভালো করে শুনে রাখ। দেখ, আমরা প্রতি মুহূর্তে, খুব ভালো করে জিনিসটা লজিক্যালি প্রত্যেকটা লাইন শুনবি, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবি না, ভালো করে শোন। আমরা প্রতি মুহূর্তে আমাদের আর্থে প্রতি মুহূর্তে টু সাম ফ্র্যাকশন খুব হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, ঠিক আছে, ক্লিয়ার? মানে আমি আরো ভালো করে বলি, আমাদের যত আর্থলি অবজেক্ট, আমরা আর্থে যত অবজেক্ট আছি, প্রত্যেকটা ম্যাটার, হ্যাঁ, কি করছি, খুব হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, সেটা খুব স্মল ফ্র্যাকশনে। হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কি? আলট্রাভায়োলেট রেজ, গামা রেজ, কসমিক রেজ এন্ড এটসেট্রা, ঠিক আছে, ক্লিয়ার? মানে ঘটনাটা কি রকম, ভালো করে বুঝবি। ধর আলট্রাভায়োলেট রে, ঠিক আছে, সান থেকে যে হিউজ আলট্রাভায়োলেট রেডিয়েশন আর্থের দিকে আসছে, সেই আলট্রাভায়োলেট রেডিয়েশনটা কি হচ্ছে, আমাদের ওজোন লেয়ারের থেকে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, ওজোন লেয়ারে মানে হয়ে যায়, তাই তো? ওজোন লেয়ার থেকে ঢুকতে পারে না ভেতরে, রাইট? কিন্তু স্টিল ওজোন লেয়ারে কত পার্সেন্ট হয়? একটা খুব ছোট্ট পার্সেন্ট, 1 to 2% কি 3% মতো ইউভি রেডিয়েশন আর্থের ভেতরে ঢুকে আসে অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, এসে পৌঁছচ্ছে। তার মানে আমরা আলট্রাভায়োলেট রেডিয়েশনের সঙ্গে প্রতি মুহূর্তে কি করছি, ইন্টারঅ্যাক্ট করছি, হ্যাঁ, খুব অল্প হলেও করছি, ঠিক আছে। আমাদের আর্থের মধ্যেই তুই চিন্তা করে দেখ কি আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস রয়েছে, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াই গুলো যখন তোরা অলরেডি ছোটবেলায় পড়েছিস ক্লাসে, রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াই গুলো যখন ডিসইন্টিগ্রেট করে যায়, তখন কি গামা রেডিয়েশন রেডিয়েটেড হয়, ঠিক আছে। তাহলে সেই গামা রেডিয়েশন খুব সামান্য ফ্র্যাকশন হলো, গামা রেডিয়েশনের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করছি,
ক্লিয়ার? ওকে, আবার একই রকম ভাবে ভেরি হাই এনার্জি কসমিক রেজ, ঠিক আছে, যেগুলো ডিপ স্পেস আউটার গ্যালাক্সি থেকে আর্থের দিকে আসছে, সেই সমস্ত কসমিক রে গুলোর সাথেও কি করছি আমরা খুব সামান্য ফ্র্যাকশনে হলেও ইন্টারঅ্যাক্ট করছি। ক্লিয়ার? ওকে, অনেক কম হলেও আমরা ইন্টারঅ্যাক্ট করছি। ওকে, তার মানে আমাদের আর্থের অ্যাটমসফিয়ার, আমাদের আর্থের অ্যাটমসফিয়ার, আর্থের যে অ্যাটমসফিয়ার সেটা কি করছে খুব সামান্য ফ্র্যাকশনে হলেও, ভালো করে শোন এভরিওয়ান, এই দিকে যাবে সবাই, আর্থের যে অ্যাটমসফিয়ার সেটা খুব সামান্য ফ্র্যাকশনে হলেও কি করছে খুব হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে কি করছে ইন্টারঅ্যাক্ট করছে। এবার দেখ ভালো করে, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের আমি কি বললাম আর্থের অ্যাটমসফিয়ার প্রতি মুহূর্তে কি করছে খুব হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেমন ইউভি গামা রে কসমিক রে এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করছে, খুব সামান্য ফ্র্যাকশনে হলেও করছে। তার জন্য কি হয় অ্যাকচুয়ালি আমাদের অ্যাটমসফিয়ার ভেরি স্মল ফ্র্যাকশনে সব সময় আয়োনাইজড থাকে, ঠিক আছে? ক্লিয়ার? সেটা হয়তো 0.0000001%, কিন্তু এটা হলেও সেই পোরশনে সেই ফ্র্যাকশনে হলেও এই ছোট পার্সেন্টেজে হলেও আমাদের অ্যাটমসফিয়ার আয়োনাইজড থাকে ডিউ টু দিস ইন্টারঅ্যাকশন উইথ ভেরি হাই এনার্জি ইএম রেডিয়েশন। সেই ইএম রেডিয়েশন গুলো অ্যাকচুয়ালি কি করে, সেই ইএম রেডিয়েশন গুলোর জন্য অ্যাকচুয়ালি কি হয় আমাদের যে ধর আউটার আমাদের যে অ্যাটমসফিয়ারের যে সমস্ত পার্টিকেল গুলো রয়েছে, ঠিক আছে, গ্যাসিয়াস মলিকুলস গুলো রয়েছে, তার যে আউটার বা গ্যাসিয়াস অ্যাটমস গুলো রয়েছে, তার যে আউটার অরবিট ইলেকট্রন গুলো রয়েছে, সেগুলো কি হয়ে যায় এই হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কি হয়ে যায় এনাফ এক্সাইটেশন এনার্জি পেয়ে গিয়ে অ্যাটম থেকে বাইরে চলে আসে, ঠিক আছে? তার জন্য কি হয়ে যায় ইলেকট্রন বাইরে চলে এলে অ্যাটমসটা কি হয়ে যায় আয়োনাইজড হয়ে যায়, ঠিক আছে? এইভাবে আমাদের অ্যাটমসফিয়ারটা তো ভেরি স্মল ফ্র্যাকশন অর পার্সেন্টেজ আয়োনাইজড থাকে ডিউ টু দ্য ইন্টারঅ্যাকশন উইথ হাই এনার্জি এম রেডিয়েশন। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এবার তুই চিন্তা করে দেখ ঠিক একই কারণে, যে কারণটা আমি বললাম সেই কারণে এই ডিসচার্জ টিউবের মধ্যে থাকা হাইড্রোজেন গ্যাসটাও কি হবে, ডিসচার্জ টিউবের মধ্যে থাকা হাইড্রোজেন গ্যাসটাও খুব স্মল ফ্র্যাকশনে আয়োনাইজড থাকবে। বোঝাতে পারলাম? খুব স্মল ফ্র্যাকশনে আয়োনাইজড থাকবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? একদম ইলেকট্রিসিটি দেওয়ার আগে থেকে, ঠিক আছে? খুব সামান্য, কিন্তু এটা হিউজ না, একেবারে সামান্য, কারণ অবভিয়াসলি হাই এনার্জি এম রেডিয়েশন তো আর প্রচুর নেই, সামান্য আছে, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে তুই যে কোনো এই ডিসচার্জ টিউবের মধ্যে থাকা হাইড্রোজেন গ্যাস বলে না, যে কোনো জায়গায় যে কোনো সময় অ্যাটমসফিয়ারের মধ্যে তুই সবসময় কিছু আয়নস আর কিছু ইলেকট্রনস পেয়ে যাবি। ক্লিয়ার? কারণ অ্যাটম থেকে একটা নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন বেরোলে কি হয় আয়নটা পড়ে থাকে, তাই তো? তাহলে ইলেকট্রন আয়ন দুটোই পেয়ে যাবি, ঠিক আছে? বোঝা গেল? তার মানে এই ডিসচার্জ টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা যে রয়েছে সেখানেও কি কিছু আয়নস আর কিছু ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? বিফোর দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? ওকে, কেন প্রেজেন্ট রয়েছে? ডিউ টু দ্য ইন্টারঅ্যাকশন উইথ হাই এনার্জি এম রেডিয়েশনস লাইক গামা রেজ, কসমিক রেজ এন্ড ইউভি রেজ, ঠিক আছে? ক্লিয়ার? বেশি থাকলে বেশি আয়নাইজ হতো, কম রেডিয়েশন বলে কম আয়নাইজ, সামান্য সামান্য রয়েছে আয়নাইজ, ঠিক আছে? হলো? এইবার কি ঘটনা ঘটছে দেখ, এইবার যেই মুহূর্তে একটা হাই পোটেনশিয়াল ডিফারেন্স আমি অ্যাপ্লাই করছি অ্যাক্রস দিস ডিসচার্জ টিউব, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ধর এইখানে প্লাস এখানে মাইনাস একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? ক্লিয়ার? পজিটিভ পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল দিলাম, এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কি হলো, এই পজিটিভ এন্ডের দিকে ইলেকট্রন গুলো উইল রাশ থ্রু, ক্লিয়ার? আর পজিটিভ আয়নস গুলো উইল রাশ থ্রু দ্য নেগেটিভ এন্ড, রাইট? ক্লিয়ার? ওকে, এরা ছুটতে শুরু করবে, যেই এরা ছুটতে শুরু করবে সঙ্গে সঙ্গে কি হবে ভালো করে বুঝবি, সঙ্গে সঙ্গে দে উইল মেক ভায়োলেন্ট কলিশনস উইথ দ্য নিউট্রাল অ্যাটমস, ঠিক আছে? ওরা যে ছুটতে শুরু করবে থ্রু দ্য গ্যাস, এই গ্যাসের মধ্যে দিয়ে ডিসচার্জ টিউবের মধ্যে থাকা গ্যাসের মধ্যে দিয়ে ছুটতে শুরু করার সময় কি হবে, ওরা দে উইল মেক ভায়োলেন্ট কলিশনস উইথ দ্য নিউট্রাল অ্যাটমস। ওরা জোরে ছুটতে শুরু করেছে, নিউট্রাল অ্যাটমের সাথে ভায়োলেন্ট কলিশন করে বসছে। বুঝতে পারলাম?
ঠিক আছে। এবার ভায়োলেন্ট কলিশন করে বসে তখন কি করবে, সেই সমস্ত নিউট্রাল অ্যাটমগুলোর অনেক অ্যাটমেরই ইলেকট্রনকে নক আউট করে দেবে। ঠিক আছে, নিউট্রাল অ্যাটমগুলোর যে আউটার মোস্ট ইলেকট্রনগুলো ধাক্কা মেরে তাদেরকে নক আউট করে দেবে। ঠিক আছে, তার মানে কি হবে, ফার্দার কি তৈরি হবে, ফার্দার ইলেকট্রন অ্যাটমস তৈরি হবে। বোঝা গেল, ইলেকট্রন আয়ন্স তৈরি হবে। ঠিক আছে, ওকে। এই কিউমুলেটিভ সমস্ত আয়ন্স আর ইলেকট্রনের মুভমেন্টের জন্যই কি তৈরি হবে, একটা ইলেকট্রিসিটি কনস্টিটিউটেড হবে, একটা ইলেকট্রিক কারেন্ট উইল বি কন্ডাক্টেড থ্রু দা গ্যাস। ঠিক আছে, এই ঘটনাটাকেই কি বলে, ইলেকট্রিক ডিসচার্জ। এই ঘটনাটাকে কি বলে, ইলেকট্রিক ডিসচার্জ। বোঝা গেল এই পর্যন্ত? ক্লিয়ার? ওকে, ডান। যখন ধর একটা আয়ন ছুটে যাচ্ছে, ছুটে যেতে যেতে একটা নিউট্রাল অ্যাটমকে ধাক্কা মারলো, ধাক্কা মারলে কি হলো, নিউট্রাল অ্যাটমের যে আউটার মোস্ট ইলেকট্রনটা সেটাকে নক আউট করে দিল। তার মানে কি, আবার এটাও একটা আয়ন হয়ে গেল, এই ইলেকট্রন হয়ে গেল, এবার এটাও রাশ থ্রু করবে। এরকম করে যত ইলেকট্রন কলিশনের মাধ্যমে যত আয়ন ইলেকট্রন তৈরি হলো, ঠিক আছে, ওকে, তত সমস্ত আয়ন্স ইলেকট্রনস গুলো আলটিমেটলি কি করলো, অনেকটা অ্যাভালেন্সের মতো তৈরি হলো না। শুরুতে কতগুলো কি, অনেকটা এটা অ্যাভালেন্সের মতো একটা জিনিস। শুরুতে কতগুলো আয়ন্স আর ইলেকট্রনস ছিল, সামান্য পরিমাণ। তারা ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করে কলিশন করলো, কলিশন করে আরো আয়ন্স ইলেকট্রনস তৈরি করলো। ঠিক আছে, আরো তারা আবার আরো তৈরি করবে। এরকম করতে করতে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, সেটা উইল বি কন্ডাক্টেড থ্রু দিস গ্যাস। বোঝা গেল? ওকে, এটাকেই বলছি ইলেকট্রিক ডিসচার্জ। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ, নেক্সট আই মুভ টু দ্য নেক্সট পার্ট। ভালো করে বলছি। এবার এরা যখন ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করার সময় এই আয়ন্স গুলো নিজেদের মধ্যে, বা আয়ন্স গুলো কি বলে, নিউট্রাল অ্যাটমস এর সঙ্গে ধাক্কা মারার ফলে, যে সব সময় একটা নিউট্রাল অ্যাটমকে একটা আয়ন ধাক্কা মেরে মানে কলিশন করে আয়নে কনভার্ট করবে, এটা সবসময় ট্রু নয়। ক্লিয়ার? মানে আমি এইভাবে যদি তোকে বলি যে ধর একটা নিউট্রাল অ্যাটম আছে, ঠিক আছে, এটা ধর নিউট্রাল অ্যাটম, ঠিক আছে, এখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, ঠিক আছে, ক্লিয়ার? এবার ধর এখান থেকে একটা, এখানে ধর একটা আয়ন্স আছে, এটা প্লাস দিয়ে দেখাচ্ছি, এটাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে কি করলো, আমি বলছি যে এই ইলেকট্রনটাকে নক আউট করে দিল, ফলে এটা পজিটিভ, এই একটা পজিটিভ আয়ন তৈরি হয়ে গেল, ঠিক আছে, আর একটা ইলেকট্রন তৈরি হয়ে গেল আলাদা। ঠিক আছে, ক্লিয়ার? সব সময় যে এই প্রসেসটাই হবে তার কোনো মানে নেই, আর একটা প্রসেসও হতে পারে। কি সেটা? এই আয়নটা গিয়ে নিউট্রাল অ্যাটমকে কি করলো, কোলাইড করলো, কোলাইড করে এই আয়নটা তার কিছুটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার করে দিল নিউট্রাল অ্যাটমকে। বোঝা গেল? এর কিছুটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার করে দিল নিউট্রাল, কারণ কলিশনের সময় কি হয়, কলিশনের সময়, হ্যাঁ, কলিশনের সময় তো কি হয়, কাইনেটিক এনার্জি ট্রান্সফারড হয়। ঠিক আছে, কলিশনের সময় কি করলো, আয়নটা কিছুটা কাইনেটিক এনার্জি নিউট্রাল অ্যাটমকে ধাক্কা মেরে কলিশন করে ট্রান্সফার করে দিল। ঠিক আছে, সেই নিউট্রাল অ্যাটমটা যতটা কাইনেটিক এনার্জি তখন গেইন করলো, সেই কাইনেটিক এনার্জির একটা ফ্র্যাকশন, একটা পার্ট ইজ শেয়ার্ড বাই দ্য বাউন্ড ইলেকট্রন ইট হ্যাজ। ঠিক আছে, মানে এই যে কলিশন করলো, কলিশন করে ওয়ার্ক ফাংশন একটু বলে নি, একটু না, ওয়ার্ক ফাংশন না, একটু বলে নি, এটা ওয়ার্ক ফাংশন না। এর কাইনেটিক এনার্জি একটু কি দিয়ে দিল, ট্রান্সফার করে নিউট্রাল অ্যাটমকে দিয়ে দিল। ঠিক আছে, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি এখান থেকে। এ ধর কলিশন করলো একটা নিউট্রাল অ্যাটমের সাথে, ঠিক আছে, ক্লিয়ার? এখানে ধর একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, ওকে, এই ইলেকট্রনটাকেই বাউন্ড টু দা নিউক্লিয়াস। ওকে, নিউট্রাল অ্যাটমের নিউক্লিয়াসের সঙ্গে বাউন্ড, ঠিক আছে, ইলেকট্রনটা। ঠিক আছে, বোঝা গেল? এবার কি করলো, এ কলিশন করলো এর সাথে, কলিশন করে এর খানিকটা কাইনেটিক এনার্জি একে ট্রান্সফার করে দিল। সেই যে কাইনেটিক এনার্জিটা এই নিউট্রাল অ্যাটমটা গেইন করলো, সেই গেইন কাইনেটিক এনার্জির একটা পার্ট উইল বি শেয়ার্ড বাই দ্য বাউন্ড ইলেকট্রন ইট হ্যাজ। ঠিক আছে, বাউন্ড ইলেকট্রন ইট হ্যাজ। ঠিক আছে, এই নিউট্রাল অ্যাটমটার যে বাউন্ড ইলেকট্রনটা, সেটা এই কাইনেটিক এনার্জির একটা ফ্র্যাকশন, একটা পার্ট পেয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? শেয়ার করলো। ওকে, সেই এনার্জিটা নিয়ে, ভালো করে বুঝবি, সেই এনার্জিটা নিয়ে, এভরিওয়ান ভালো করে বুঝবি, সেই এনার্জিটা নিয়ে যেটা এই ইলেকট্রনটা, বাউন্ড ইলেকট্রনটা পেলো,
সেই এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা হয়তো এক্সাইটেড হয়ে বেরিয়ে চলে গেল না, এতটা এক্সাইটেশন পেল না বা এতটা পেল না যে যেটা আয়োনাইজ করতে পারে, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জির সমান এনার্জি পেল না, তার চেয়ে কিছুটা কম এনার্জি পেল, অতটা এক্সাইটেড হতে পারলো না বাউন্ড ইলেকট্রনটা যে ও বেরিয়ে চলে যেতে পারে, ওকে, ও ফ্রি হয়ে যেতে পারে ইলেকট্রনটা, অতটা হলো না, ইট ইজ স্টিল বাউন্ড টু দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, কিন্তু এনার্জি তো পেয়েছে, এনার্জি পেলে ওর কি হবে, it will jump to the higher energy state, এখান থেকে এখানে চলে গেল, ক্লিয়ার, ওকে, তাহলে ও কি হলো, এখানে যেই খানিকটা এনার্জি ও পেয়ে গেল বাউন্ড ইলেকট্রনটা খানিকটা এনার্জি পেয়ে পুরো বাইরে, এখানে যেমন পুরো বাইরে ফ্রি হয়ে চলে গেছিল, সেটা হলো না, পারলো না, কিন্তু ও লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে চলে গেল, কারণ ও খানিকটা এনার্জি পেয়েছে, পেলেই ট্রানজিশন হবে, ইট উইল জাম্প টু আ নেক্সট হায়ার এনার্জি স্টেট, ঠিক আছে, ও হায়ার এনার্জি স্টেটে চলে গেল, ক্লিয়ার, কিন্তু হায়ার এনার্জি স্টেটে ওর ইকুইলিব্রিয়ামটা স্টেবল নয় ততটা যতটা লোয়ার এনার্জি স্টেটে, ক্লিয়ার, আমরা জানি কি এনার্জি যখন মিনিমাম হয় তখন কি দ্যাট করসপন্ডস টু স্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, আমরা সেই মেকানিক্স থেকে পড়ে আসছি, ঠিক আছে, তাহলে এখানে যেই এনার্জিটা হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রন চলে গেল, ওর ইকুইলিব্রিয়ামটা ততটা স্টেবল নয় যতটা লোয়ার এনার্জি স্টেটে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি ও কি চাইবে, ওর স্টেটটাকে স্টেবল ইকুইলিব্রিয়ামে আনতে, তার মানে ও কি চাইবে লোয়ার এনার্জি স্টেটে ব্যাক করতে, ঠিক আছে, তখন ও কি করবে, হায়ার এনার্জি স্টেটে থেকে খুব সামান্য একটু সময় হায়ার এনার্জি স্টেটে থেকে ও আবার কি চাইবে, এনার্জিটাকে ছেড়ে দিয়ে লোয়ার এনার্জি স্টেটে কি করতে, জাম্প ব্যাক করে ফিরে আসতে, যাতে ওর যে স্টেটটা সেটা আবার স্টেবল ইকুইলিব্রিয়ামে রিস্টোরড হয়, বোঝা গেল, ক্লিয়ার, এবার যেই ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেট থেকে আবার লোয়ার এনার্জি স্টেটে জাম্প ব্যাক করে ফিরে আসতে চাইবে, সঙ্গে সঙ্গে ইট উইল রেডিয়েট an electromagnetic energy or radiation in terms of a photon h nu, ঠিক আছে, এইবার সেই যে এনার্জিটা যদি লাইটের ভিজিবল লাইটের ওয়েভলেন্থ রিজিয়নে হয়, then you will observe an electromagnetic radiation in the visible region, ঠিক আছে, clear, and you will observe the discharge tube to glow, ঠিক আছে, ওকে, এর ভেতরে থাকা enclosed গ্যাসটা গ্লো করে উঠবে and you will find this discharge tube becoming a source of light. This is the underlying principle of a discharge lamp, ঠিক আছে, nothing else, ঠিক আছে, আচ্ছা, এবার দেখ, এবারে আমরা এই অ্যাটমিক স্পেকট্রা বা হাইড্রোজেন স্পেকট্রা যে পড়লাম, সেখানকার ক্রাইসিসটা কোথায়, ক্লাসিক্যাল ফিজিক্সের ক্রাইসিসটা কোথায়, এই রিগার্ডিং অ্যাটমিক স্পেকট্রা, ভালো করে এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কতটা উঠবে, দেখ, রিগার্ডিং এভরিওয়ান দ্য ক্রাইসিস of the classical physics regarding atomic spectra, এই জায়গাটা এবার আমরা বুঝবার চেষ্টা করব পড়বার, ঠিক আছে, দেখ ভালো করে জিনিসটা কি, ভালো করে শুনবি জিনিসটা, সেটা হচ্ছে ধর রাদারফোর্ডের অ্যাটমিক মডেল কারেক্ট ফর দ্য টাইম বিং ধরে নে, ঠিক আছে, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল ফর দ্য টাইম বিং ধরে নে কারেক্ট, সবকিছু ভুলে যা, ম্যাক্সওয়েলের ইএম থিওরি বা নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে, ম্যাক্সওয়েলের ইএম থিওরি, ইলেকট্রোডাইনামিক্সের ল হোল্ড করছে না, এসব সব ভুলে যায়, ভুলে গিয়ে একদম ব্লাইন্ডলি ধরে নে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল ইজ কারেক্ট, ঠিক আছে, তার মানে কি সমস্ত এনার্জি স্টেটই পসিবল, ঠিক আছে, ডিসক্রিট এনার্জি স্টেট অফ দ্য ইলেকট্রনিক অরবিট বলে বোর্ড যেটা বলেছে সেসব কিছু নেই, ঠিক আছে, এবারে তাহলে সেইটাকে যদি ঠিক ধরে নিস, ঠিক আছে, রাদারফোর্ড অ্যাটমিক মডেল কি ক্লাসিক্যাল ফিজিক্সের একটা পার্ট, তাই তো, ক্লাসিক্যাল ফিজিক্সের একটা কনসিকোয়েন্স হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, ঠিক আছে, এবার রাদারফোর্ডের অ্যাটমিক মডেল যদি ঠিক হয় তাহলে কি হবে ভালো করে ভেবে দেখ, দেখ এই ডিসচার্জ টিউবটার মধ্যে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ হাইড্রোজেন অ্যাটমস রয়েছে, ক্লিয়ার, তারা সবাই তাদের মধ্যে অনেকেই কি হচ্ছে কলিশনে কি করছে, কলিশন আন্ডারগো করছে, ঠিক আছে, ওকে, প্রসেসটা
তাতে কি হচ্ছে, তারা সবাই ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভ করছে, ঠিক আছে, a part of which is being shared by the bound electrons it has, তাই তো? ক্লিয়ার? অর্থাৎ বাউন্ড ইলেকট্রন যেগুলো ওই অ্যাটম গুলো যারা কলিশন এনকাউন্টার করছে, আন্ডারগো করছে, তাদের মধ্যে থাকা বাউন্ড ইলেকট্রন গুলো ডিফারেন্ট এনার্জি কি করছে, অ্যামাউন্ট অফ ডিফারেন্ট অ্যামাউন্টস অফ এনার্জি রিসিভ করছে, তাই তো? মানে ধর আমার এখানে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটমস আছে, তাদের মধ্যে ইলেকট্রনস আছে, তারা তার কলিশন করছে, ক্লিয়ার? মানে অ্যাটমস গুলো কলিশন করছে। তাই তুই আমার একটা কথা বল, প্রবাবিলিটি কি বলে? প্রত্যেক বিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটমস প্রত্যেকে ডিফারেন্ট অল পসিবল এনার্জি রিসিভ করবে, তাই তো? ওকে, তাদের মধ্যে থাকা যে ইলেকট্রন গুলো সেগুলো কি ডিফারেন্ট শেয়ার, মানে অল পসিবল অ্যামাউন্টস অফ এনার্জি রিসিভ করবে, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাহলে প্রত্যেকটা এনার্জি, প্রত্যেকটা ইলেকট্রন আলাদা আলাদা কি এনার্জি স্টেটে উঠবে, ঠিক আছে, জাম্প করবে, ঠিক আছে? আবার তারা যখন কি বলে ট্রানজিশন করবে লোয়ার এনার্জি স্টেটে, সেগুলো কি আলাদা আলাদা এনার্জি স্টেটে কি করবে, ট্রানজিশন করবে, তাই তো? তাহলে তোরা ভালো করে ভিজুয়ালাইজ করে বল, তাহলে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট করবে প্রত্যেকটা কি বলে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটমস, তারা প্রত্যেকে ডিফারেন্ট এনার্জি, ডিফারেন্ট অ্যামাউন্টস অফ এনার্জি রেডিয়েট করবে, তাই তো? ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট করা মানে কি, ডিফারেন্ট ওয়েভলেন্থ বা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ইএম ওয়েভকে রেডিয়েট করা, বোঝা গেল? হ্যাঁ, একদম ফাটাফাটি এইটাই বলতে চাইছি। তার মানেটা কি, তার অর্থ হচ্ছে প্রত্যেক, তার মানে অল পসিবল ওয়েভলেন্থের ইএম রেডিয়েশন এমিটেড হবে, তাই না? বিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটমস তারা প্রত্যেকে ডিফারেন্ট ওয়েভলেন্থের কি করছে, প্রত্যেকে আলাদা আলাদা ওয়েভলেন্থের দ্বারা ইএম রেডিয়েশন রেডিয়েট করছে। তার মানেটা কি, তার অর্থটা কি, যত পসিবল ওয়েভলেন্থ আছে সমস্ত পসিবল ওয়েভলেন্থের ইএম রেডিয়েশন কি করছে, রেডিয়েটেড হবে বাই দ্য ডিসচার্জ টিউব। এটাই হওয়ার কথা। তার মানে কি, যেটা হওয়ার কথা, I will get a continuous spectrum, ঠিক আছে? ক্লিয়ার? আমি যদি শুধুমাত্র আমার আলোচনাটা ভিজিবল রিজিয়ন বা লাইট রে নিয়ে কনফাইন রাখি, তাহলে কি হবে, লাইট রের যে 7টা রে তার সমস্ত স্পেকট্রাম গুলোই আসবে। অল পসিবল ওয়েভলেন্থ যদি প্রেজেন্ট থাকে, তাহলে রেড টু ভায়োলেট যতগুলো ওয়েভলেন্থ আছে আমার ভিজিবল লাইটের মধ্যে সবকটাই আসবে, রাইট? তার মানে এই ডিসচার্জ টিউব থেকে, ভালো করে বুঝতে পারলি আমার কথাটা? দেখ বুঝতে পারছিস তুমি? ক্লিয়ার? তার মানে ডিসচার্জ টিউব থেকে যে লাইটটা আসবে তাকে যদি একটা প্রিজম দিয়ে ডিসপার্স করি সমদ্বীপ, তাহলে কি দেখা উচিত আমার, 7টা লাইটটাই আসবে, তাই তো? ক্লিয়ার? এটা ভিজিওরের সবকিছুই আসবে, ঠিক আছে? এবার যে বাকিগুলো আসবে সেগুলো তো একটু প্রিজম কিছু এমিট করবে না, প্রিজম তো এমিট করে না, প্রিজম ডিসপার্স করে, ঠিক আছে? কথাটা হচ্ছে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। প্রিজম ডিসপার্স করলে আমি ভিজিবল রিজিয়নের কথা বলছি, ওটা বাদ দিয়ে ইনফ্রারেড আলট্রাভায়োলেট রিজিয়নেও আসবে, সেগুলো তো আমি দেখতে পাচ্ছি না, সেগুলো অন্য অ্যাপারেটাস দিয়ে বুঝতে হবে, আমি ভিজিবল রিজিয়নটা বলছি। তার মানে এখান থেকে যে লাইটটা বেরোবে সেটা প্রিজম দিয়ে ডিসপার্স করলে কি হওয়া উচিত, 7টা আলো ভিজিওর দেখতে পাওয়ার কথা, রাইট? যদি রাদারফোর্ডের অ্যাটমিক মডেল কারেক্ট হয়। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে বলা হয়েছে যে কোনো ইলেকট্রনের এনার্জির কোনো স্পেসিফিকেশন থাকার কোনো ব্যাপার নেই, কোনো স্পেশাল এনার্জি অরবিটসের ব্যাপার নেই, যে কোনো এনার্জি ইলেকট্রনগুলো অ্যাকোয়ার করতে পারে, ঠিক আছে? তার অর্থ কি, এখানে তার অর্থ কি, তার অর্থ হচ্ছে এখানে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটম তারা যে কোনো এনার্জি রিসিভ করবে, যে কোনো পসিবল অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভ করবে, আবার যে কোনো পসিবল অ্যামাউন্ট অফ এনার্জি ছেড়ে দেবে, রেডিয়েট করবে। তাহলে অল পসিবল ডিফারেন্ট অ্যামাউন্টস অফ এনার্জি রিসিভড হবে, অল পসিবল ডিফারেন্ট অ্যামাউন্টস অফ এনার্জি রেডিয়েটেড হবে, তার মানে অল পসিবল ওয়েভলেন্থস অফ ইএম রেডিয়েশনস এমিটেড হবে, ঠিক আছে? তাহলে আমি সমস্ত ভিজিওরের সমস্ত কটা ভিজিবল রিজিয়নের লাইট দেখতে পাবো যদি প্রিজম দিয়ে ডিসপার্স করি, যে লাইটটা এই ডিসচার্জ টিউব থেকে আসছে, ক্লিয়ার? ওকে, এটা আমার এক্সপেকটেশন। ফ্রম এক্সপেকটেশন, এটা কি আমার এক্সপেকটেশন? এই এক্সপেকটেশনটা কোথা থেকে আসছে? ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স। এক্সপেকটেশনটা কোথা থেকে আসছে? ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স, ঠিক আছে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল। বোঝাতে পারলাম কি পারলাম না? বোঝাতে পেরেছি কি পারিনি? এভরিওয়ান বোঝাতে পেরেছি কি পারিনি? শিওর? পরে দেখবো। এই বোঝাতে পেরেছি কি পারিনি? ক্লিয়ার? বোঝা গেল?
এটা হচ্ছে এক্সপেকটেশন ফ্রম দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এক্সপেকটেশন ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স, ঠিক আছে, ক্লিয়ার? এবার হোয়াট ইজ দ্য রিয়ালিটি? হোয়াট ইজ দ্য রিয়ালিটি? বলো হচ্ছে যে কন্টিনিউয়াস স্পেকট্রামের একটা কালো দাগ, কালো দাগ সেটা আসছে। এবার হচ্ছে রিয়ালিটিটা কি? হ্যাঁ ঠিকই বলেছে, আমি আরো ডিটেইলে বলছি। এবারে রিয়ালিটিটা কি ভালো করে দেখ। রিয়ালিটিটা হচ্ছে, তার মানে তো স্যার কথাই বলতে দিচ্ছিস না আমাকে। আমার একটা স্যার কথা, মানে যে কোনো অ্যাটম স্যার যে কোনো রকমের ইএম রেডিয়েশন করতে পারে না। সেটা হওয়া উচিত ছিল, এক্সপেকটেশন ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স সেটা হওয়া উচিত ছিল। বাট যেটা দেখা যাচ্ছে এই হাইড্রোজেন ডিসচার্জ টিউব থেকে যে লাইটটা আসছে সেটাকে একটা প্রিজম দিয়ে তুই যদি ডিসপার্স করিস, দেখা যায় ভিজিবল রিজিয়নে 4টে লাইট দেখা যায়, রেড, গ্রিনিশ ব্লু, রেড, গ্রিনিশ ব্লু, ব্লু আর ভায়োলেট। এই 4টে লাইটের মাঝখানে বাকি লাইট দেখা যায় না, মানে বাকি জায়গাটা ডার্ক স্পেস থাকে, যেটাও বলতে চাইছিল ডার্ক স্পেস। 4টে লাইট দেখা যায়, 4টে লাইট বাদ দিয়ে যে বাকি যে ওয়েভলেন্থ রিজিয়ন সেখানে কোনো লাইট দেখা যায় না, সেগুলো ফাঁকা থাকে। ফাঁকা মানে কি? লাইট নেই মানে কি? ডার্ক, সেগুলো ডার্ক স্পেস থাকে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এরকম 4টে লাইট দেখা যায় মানে এরকম দেখ, এই তুই যদি একটা স্ক্রিনের ওপর ফেলিস তাহলে তুই কি দেখতে পাবি? একটা স্ক্রিনের ওপর ফেললে তুই যদি 4টে লাইট দেখতে পাস তাহলে একটা লাইট, তারপরে আবার খানিকটা জায়গা ডার্ক, আর একটা লাইট, এরকম দেখতে পাবি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এই জন্য এই যে স্পেকট্রামটা, এই স্পেকট্রামটাকে বলা হয় লাইন স্পেকট্রাম। কি বলা হয়? লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম, ঠিক আছে? ক্লিয়ার? আর তুই যদি স্ক্রিনের উপরে সমস্ত ওয়েভলেন্থ গুলো দেখতে পেলি, সব ওয়েভলেন্থ, ঠিক আছে, তাহলে কোনো ডার্ক স্পেস মাঝখানে থাকতো না। তার মানে এরকম একটা কন্টিনিউয়াস থাকতো, সেটাকে বলা হতো কন্টিনিউয়াস স্পেকট্রাম। এইটা কিন্তু এই চারকোনা যেটা এঁকেছি সেটাকে বলে স্ক্রিন, মানে এটা হওয়ার, ঠিক আছে? যেটা স্ক্রিন, আমাদের চোখও কিন্তু একটা স্ক্রিন, যেটা রেটিনা, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা, নিচেরটা এটা হবে কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল। একদম কিন্তু হচ্ছে উপরটা হওয়ার কথা ছিল কন্টিনিউয়াস, কিন্তু হচ্ছে আমাদের লাইন স্পেকট্রামটা একদম আমাদের এক্সপেকটেশন ছিল, একদম আমাদের এক্সপেকটেশন ছিল ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স যে একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়া উচিত। অ্যাটমিক স্পেকট্রা should have been a continuous spectrum according to classical physics, according to Rutherford's atomic model. But what I am observing in reality, a line spectrum. মানে লাইন স্পেকট্রা দেখতে পাচ্ছি, মাঝখানে মাঝখানে ডার্ক স্পেস। তার মানে ইয়েস অবভিয়াসলি, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি ক্রাইসিসটা কোথায় ইভলভ করলো? আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক স্পেকট্রা পাওয়ার কথা তার জায়গায় লাইন লাইন স্পেকট্রাম, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক স্পেকট্রা ইজ আ লাইন স্পেকট্রা ইন রিয়ালিটি। তার মানে অ্যাটমিক স্পেকট্রা লাইন স্পেকট্রাম, এই রিয়ালিটিটাই হচ্ছে একটা ক্রাইসিস, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে অ্যাপিয়ার করলো। ক্লাসিক্যাল ফিজিক্স বলছে আমার এক্সপেকটেশন কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া, বাট রিয়ালিটিতে পাচ্ছি অ্যাটমিক স্পেকট্রা লাইন স্পেকট্রা। এই জায়গাটাই হচ্ছে ক্রাইসিস, যেটা ক্লাসিক্যাল ফিজিক্স সলভ করতে পারছে না, পারলো না, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? এবার ঘটনাটা কি, এই যে এক্সপেরিমেন্টটা যখন হয়েছে তখন কিন্তু বোর আসেনি। আমি বললাম স্পেকট্রোস্কোপি অনেক আগে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক পরে, স্পেকট্রোস্কোপি অনেক আগে। এই এক্সপেরিমেন্টটা অন্তত বোর্ডের 30 ইয়ার্স আগে হয়েছে, বোর্ডের কাজ করবে, ঠিক আছে? ফলে অবভিয়াসলি সেই সময় কি এক্সিস্ট করছে? স্পেকট্রোস্কোপি যখন চলছে সেই সময়, স্পেকট্রোস্কোপি যখন চলছে তখন ক্লাসিক্যাল ফিজিক্স চলছে। তখন ক্লাসিক্যাল ফিজিক্সে এই জিনিসটার কোনো এক্সপ্লানেশন আছে? এই জিনিসটার কোনো এক্সপ্লানেশন ক্লাসিক্যাল ফিজিক্সে নেই। বোঝা গেল? এটা রিপোর্ট তখন পাওয়া গেছিল অবভিয়াসলি এটা রিপোর্ট করা হয়েছিল। তার মানে কি, দিস ইজ আ ক্রাইসিস ইভলভড ইন দ্য ফিল্ড অফ ক্লাসিক্যাল ফিজিক্স। দিস ইজ আ ক্রাইসিস ইভলভড ইন দ্য ফিল্ড অফ ক্লাসিক্যাল ফিজিক্স। বোঝা গেল? এই ক্রাইসিসটা ক্লাসিক্যাল ফিজিক্সের ফিল্ডে ইভলভ করেছিল। বোঝা গেল? যেটা এক্সপ্লেন করা যাচ্ছিল না। তাই জন্যই কি উই নিড দ্য ফিলোসফিজ অফ মডার্ন ফিজিক্স, যেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল, দ্য আইডিয়া অফ ডিসক্রিট ইলেকট্রনিক এনার্জি স্টেট। মানে এটা 30 বছর মতো বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ একদম, ঠিক আছে, একদম ওকে, বোঝা গেল? ঠিক আছে, এইবার জিনিসটা কি হলো, অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল কি বোঝা যাচ্ছে? ধর একটা, ভালো করে দেখ, ধর সমস্ত, এবার কি যে কোনো পসিবল এনার্জি স্টেট নেই,
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে নাও উই আর কামিং টু দ্য রেজলিউশন। ছবিটা এঁকে দেবো Now we are coming to the resolution of the crisis. ঠিক আছে, ক্লিয়ার? দেখ, তাহলে the crisis was resolved using the Bohr's atomic level in the modern physics, তাই তো? Where electronic orbits are discrete. The electronic energy levels within the atom are discrete according to Niels Bohr. ঠিক আছে, ওকে? ঘটনাটা কিরকম ছিল? সাপোজ দেখ, নিলস বোরের আইডিয়া থেকে ধর নিলস বোরের অ্যাটমিক মডেল ইউজ করে আমরা দেখছি, ধর একটা অ্যাটমের মধ্যে ধর সেন্টারে আছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, তার পাশে এখানে ধর একটা এনার্জি লেভেল কল্ড এফ, ওকে? একটা লোয়ার এনার্জি লেভেল, সেটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেলটা এফ, আর ধর এখানে আছে হচ্ছে একটা হায়ার এনার্জি লেভেল আই। ঠিক আছে, ইনিশিয়ালি, ওকে? এবার এখান থেকে এই ইনিশিয়াল আই এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে এফ এনার্জি লেভেলে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তার জন্য এই ট্রানজিশনের জন্য কতটা এনার্জি চেঞ্জ করছে ইলেকট্রনটা? ডেল্টা ই ইকুয়ালস টু ইআই মাইনাস ইএফ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখছি এখান থেকে কি বেরোচ্ছে, ডেল্টা ই এনার্জি রেডিয়েটেড হবে, তাই তো? সেই ডেল্টা ই উইল বি ইকুয়ালস টু এইচ, ওকে? আ ফোটন অফ ফ্রিকোয়েন্সি নিউ, ওকে? এবারে দেখ আমরা কি করেছি, অ্যাকর্ডিং টু বোরস মডেল আমরা জানি, অ্যাকর্ডিং টু বোরস মডেল আমরা কি দেখেছি, আমরা এই ক্লাসের শুরুতেই অ্যাকর্ডিং টু বোরস মডেল দেখেছি ইএন এনএফ এনার্জি লেভেলের এনএফ energy level En equal to given by minus RCH by n square, right? Here R is the Rydberg constant, C is the velocity of light and H is Planck constant. ঠিক আছে, ক্লিয়ার? এবারে এইটা ইউজ করে আমরা কি লিখতে পারি দেখো, এখানে ডেল্টা ই ইকুয়ালস টু RCH নিচে না স্যার, ডেল্টা ই ইকুয়ালস টু কি লিখতে পারি ভালো করে দেখ, ইআই ইকুয়ালস টু কি লিখতে পারি, ইআই এর জায়গায় এন এর জায়গায় কি পুট করব, আই, তাই তো? তাহলে কত হবে, মাইনাস আরসিএইচ বাই আই স্কয়ার, রাইট? ক্লিয়ার? আর এফ এর জায়গায় কি লিখব, মাইনাস আরসিএইচ বাই এফ স্কয়ার, রাইট? ক্লিয়ার? ওকে, এখানে এন এর জায়গায় এফ পুট করে দিলে এফ স্কয়ার আসবে। ঠিক আছে, বোঝা গেল? ডান। তাহলে বল এখান থেকে ডেল্টা ইকুয়ালস টু কত লিখতে পারি, এটা কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে RCH টা কমন নিয়ে নিলে আমি কি লিখতে পারি, 1 বাই এফ স্কয়ার, সেটা প্লাস, আর মাইনাস 1 বাই কত হবে, আই স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নাও ডেল্টা ই ইকুয়ালস টু কি, এইচ নিউ, ডেল্টা ই ইকুয়ালস টু এইচ নিউ, ফোটন সেটা ইকুয়ালস টু কত, আর স্যার নিলে কিন্তু ডিস্টার্ব করে স্যার, এই দাঁড়া তোমার বই স্যার বইয়ের মধ্যে একদম বই আসলে মারতে স্যার কিন্তু দাঁড়া, মানা স্কেলে না পিটিল গাছ, ঠিক আছে? আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে কি, নিউ ফ্রিকোয়েন্সি মানে কি আমরা জানি, ফ্রিকোয়েন্সি নিউ মানে কি, ভেলোসিটি অফ দ্য ইএম ওয়েভ, সেটা হচ্ছে c, লাইট ইজ অ্যান ইএম ওয়েভ, c বাই lambda, the wavelength of the EM wave. ঠিক আছে, so nu equals to c by lambda. ঠিক আছে, frequency is equals to wave velocity by wavelength. ঠিক আছে, আমরা nu এর এই ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি, কত হবে, hc by lambda equals to rch 1 by f square minus 1 by I square. ঠিক আছে, তাহলে এখান থেকে ch কি হলো, ক্যান্সেল করে গেল, ক্যান্সেল করে দিলে কত চলে আসবে, 1 by lambda equals to কি আসছে, hc কেটে গেলে 1 by lambda equals to কত আসছে, 1 by lambda
হ্যাঁ ইকুয়ালস টু কত আসছে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট আর 1 বাই f স্কয়ার মাইনাস 1 বাই ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার বোঝা গেল ওকে এবার বোর্স থিওরি থেকে এই যে ইকুয়েশনটা এলো দেখা গেল যদি f ইকুয়ালস টু 2 পুট করিস পুট f ইকুয়ালস টু 2 ওকে মানে ফাইনাল এনার্জি স্টেটটা কত ফাইনাল এনার্জি স্টেটটা 2 ওকে আর ইনিশিয়াল এনার্জি স্টেটটা হচ্ছে 3 4 5 এটসেট্রা ওকে গ্রেটার দ্যান 2 যদি প্রুফ পুট করি তাহলে এই ইকুয়েশনটায় বসালে কি হবে আর এর ভ্যালু তুই জানিস রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম তুই জানিস বার করে নিতে পারবি এক্সপ্রেশন ক্লাসের শুরুতে দেওয়া আছে f আর i এর ভ্যালু পুট করে i f এর তো ভ্যালু 2 আর i এর ভ্যালু কত হবে f এর ভ্যালু 2 পুট করলে 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই i স্কয়ার লিখছি ঠিক আছে i এর ভ্যালু এবার 3 4 5 আলাদা আলাদা করে পুট করলে ল্যামডার এক একটা করে ভ্যালু পেতে থাকবি ওকে দেখা গেল ল্যামডার যে ভ্যালুগুলো পাওয়া গেল সেই ভ্যালুগুলো রেডের গ্রিনিশ ব্লুর ব্লুর ভায়োলেটের বেশিগুলো আছে ওগুলো Clear? যেগুলো আরো এর পরের রিজিয়ন গুলো যেগুলো পাবি সেগুলো ইনফ্রারেড রিজিয়নে চলে গেছে বা ইউভি রিজিয়নে চলে গেছে যেগুলো দেখা যাচ্ছে না। 1 আর 2 কেন বলি না ঠিক আছে এর পরের গুলো কি হচ্ছে ল্যামডা ধরতে হবে অনেক ছোট হয়ে গেছে আল্ট্রাভায়োলেট রিজিয়নে চলে গেছে সেগুলো আর দেখা যাচ্ছে না ক্লিয়ার তো was the resolution আমার পাসিং জ্যাকেট স্যার ওকে আপনারা 1 আর 2 কেন নিলেন না আমার পাসিং জ্যাকেট ফান ঠিক আছে ওকে হয়েছে তেরো পছন্দ লিখে দাও হয়েছে দাঁড়া কথা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কথাটা এবার বোঝ তার মানে এই যে বোর্স থিওরি থেকে আমরা কি পেয়ে গেলাম ওই যে লাইন স্পেকট্রাম অ্যাটমিক স্পেকট্রা ইজ দ্য লাইন স্পেকট্রা পড়লে আমরা ওটা পেয়েছিলাম অ্যাটমিক স্পেকট্রা এই এভরিওয়ান অ্যাটমিক স্পেকট্রা ইজ দ্য লাইন স্পেকট্রা ঠিক আছে ক্লিয়ার সেই অ্যাটমিক স্পেকট্রা যে লাইন স্পেকট্রা সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম নয় সেই লাইন স্পেকট্রার ওয়েভলেন্থ গুলো সমস্ত লাইন স্পেকট্রামের ওয়েভলেন্থ গুলো যেগুলো অবজার্ভড হলো সেগুলো সমস্ত ক্যালকুলেটেড হয়ে গেল ফ্রম অ্যান ইকুয়েশন ডিরাইভড বাই দ্য বোর্স অ্যাটমিক মডেল তার মানে কি বোর্স অ্যাটমিক মডেল ক্রাইসিসকে রিজলভ করে দিল ক্লিয়ার ওকে তার মানে এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল ভিজিবল রিজিয়নের যে স্পেকট্রাম এই ডিসচার্জ হাইড্রোজেন অ্যাটমের জন্য তার মানে ডিসচার্জ টিউব থেকে ভালো করে একটা জিনিস বুঝে নে ডিসচার্জ টিউব থেকে যে রেডিয়েশন পাচ্ছি ইএম রেডিয়েশন সেই ইএম রেডিয়েশনটা কেন এত ইম্পর্টেন্ট কারণ ওই ইএম রেডিয়েশনটা আসছে ডিসচার্জ টিউবের মধ্যে থাকা গ্যাস অ্যাটম থেকে তাই জন্য ওই ইএম রেডিয়েশন থেকে আমরা গ্যাস অ্যাটমের ইন্টারনাল স্ট্রাকচারটা বুঝতে পারছি ক্লিয়ার যেমন এখান থেকে বুঝতে পারলাম যে গ্যাস অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনিক অরবিটস গুলো ডিসক্রিট কন্টিনিউয়াস নয় এটাই হচ্ছে স্পেকট্রোস্কোপির ইম্পর্টেন্স বোঝা গেল ক্লিয়ার এক্সপেরিমেন্ট থেকে একটা ল অফ নেচারকে খুঁজে বার করা এটা হচ্ছে ল অফ নেচারটা এক্সপেরিমেন্ট থেকে সেটা তুই খুঁজে বার করতে পারলি ক্লিয়ার ওকে এবার যেটা বোঝা গেল ভালো করে শোন ভালো করে বুঝে নে তাহলে এই ডিসচার্জ টিউব থেকে আসা লাইন স্পেকট্রাম অ্যাটমিক স্পেকট্রাম লাইন স্পেকট্রাম এই ক্রাইসিসটা বোর্স অ্যাটমিক মডেল দিয়ে রিজলভ হয়ে গেল বোঝা গেল সো দিস ইজ হাউ দ্য ক্রাইসিস ইজ রিজলভ ঠিক আছে তাহলে অ্যাটমিক স্পেকট্রা ইজ রিজলভ ফর হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন অ্যাটমের জন্য যে লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম সেটা তার ক্রাইসিসটা রিজলভ হয়ে গেল বাই বোর্স অ্যাটমিক মডেল বোঝা গেল ক্লিয়ার ওকে যেটা বোঝা যাচ্ছে তার মানে আমি যে সমস্ত ওয়েভলেন্থ গুলো ক্যালকুলেট করছি মানে ওয়েভলেন্থ গুলো যেগুলো দেখতে পাচ্ছিলাম স্ক্রিনে রেড গ্রিনিশ ব্লু ভায়োলেট সেই সমস্ত ওয়েভলেন্থ গুলো বেসিক্যালি কি জন্য আসছে এর থেকে বোঝা গেল যে
হায়ার অরবিট থেকে 3, 4, 5 হায়ার এনার্জি অরবিটস থেকে f ইকুয়াল টু 2 মানে না মানে সেকেন্ড ইলেকট্রনিক অরবিটে হায়ার অরবিট থেকে সেকেন্ড ইলেকট্রনিক অরবিটে ইলেকট্রনের ট্রানজিশনের জন্য ওই লাইনগুলো আসছে। ঠিক আছে, ক্লিয়ার? মানে হায়ার গ্রেটার দ্যান 2, 3, 4, 5, 6 সেই সমস্ত এনার্জি স্টেট থেকে সেকেন্ড এনার্জি স্টেট সেকেন্ড ইলেকট্রনিক অরবিটে ইলেকট্রনের ট্রানজিশনের জন্য কি আসছে, এই লাইনগুলো আসছে। এবার তুই চিন্তা করে দেখ, যেটা সৌম্য বলছিল সেই সময়, যে সমস্ত বিলিয়নস এন্ড বিলিয়নস অফ হাইড্রোজেন অ্যাটমস থাক ওই ডিসচার্জ টিউবের মধ্যে, কোনো আপত্তি নেই, কিন্তু সবার মধ্যেই কি এই এনার্জি স্টেট গুলো একই রকম ভাবে রয়েছে? 1, 2, 3, 4 এরকম ডিসক্রিট করেই রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার তুই চিন্তা কর সবার মধ্যে ট্রানজিশন গুলো কি হতে পারে, ট্রানজিশনের প্রবাবিলিটিটা কি হয়ে গেল? আর তো যে কোনো ট্রানজিশন ইজ নট অ্যালাউড। তাহলে সবার মধ্যে যে ট্রানজিশনই হোক না কেন ভিজিবল রিজিয়নে, ওটা কি ট্রানজিশন হবে? আইদার 3 থেকে 2, 3 to 2, নয় 4 to 2, নয় 5 to 2, এর বাইরে তো আর কিছু হতে পারে না। ক্লিয়ার? তার মানে যে ওই বিলিয়নস অফ অ্যাটমস থেকে থাক, তারা আলটিমেটলি ভিজিবল রিজিয়নে কোন চারটে ওয়েভলেন্থের মধ্যেই ছাড়বে লাইট? ওই যে রেড, গ্রিন, গ্রিনিশ ব্লু আর ব্লু, এই চারটে রেড ব্লু গ্রিনিশ ব্লু আর ভায়োলেট, এই চারটে ওয়েভলেন্থের মধ্যেই বিলিয়নস অ্যাটম সবাই এই চারটে ওয়েভলেন্থের মধ্যেই লাইট রেডিয়েট করবে। তাই জন্য আমরা অল পসিবল ওয়েভলেন্থ পাচ্ছি না, এই চারটে ওয়েভলেন্থই দেখতে পাচ্ছি যখন লাইট ফ্রম দ্য ডিসচার্জ টিউব ইজ বিং ডিসপার্সড বাই আ ফিউশন অন দ্য স্ক্রিন। বোঝাতে পারলাম? ক্লিয়ার? সো দ্য রিডল ইজ সলভড। ওকে, ডান? বোঝা গেল? একটা কথা আমি বলে রাখি, সেই কথাটা হচ্ছে যে এই জিনিসটা ভালো করে বুঝে রাখ, যে যখন, ভালো কথা, এই ইকুয়েশনে আমি যখন f ইকুয়াল টু 2 পুট করছি আর i ইকুয়াল টু গ্রেটার দ্যান 2 পুট করছি, সেই সময় যে ল্যামডা গুলো আসছে, ঠিক আছে, ফর i ইকুয়াল টু 3, 4, 5, 6, সেই ল্যামডা গুলো ভিজিবল রিজিয়নে। ঠিক আছে, ওকে। বাট আমি একদম ক্লাসের শুরুতে বলবার সময় তোকে একটা কথা বলেছি, যা খেয়াল কর, যে ডিসচার্জ টিউব থেকে কিন্তু শুধুমাত্র লাইট ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হিসেবে রেডিয়েটেড হয় তাই নয়, ইনফ্রারেড রিজিয়ন বা আল্ট্রাভায়োলেট রিজিয়নের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনসও রেডিয়েটেড হয়। অবভিয়াসলি বোঝাই যায়, কারণ ডিসচার্জ টিউবটা গরম হয়ে যায়, মানে ইনফ্রারেড রিজিয়নের ওয়েভলেন্থ রেডিয়েটেড হচ্ছে, রাইট? থার্মাল রেডিয়েশন ইনফ্রারেড রিজিয়নে, অন্যান্য রেডিয়েশনও রেডিয়েটেড হয়। ঠিক আছে, সেগুলোর ওয়েভলেন্থও স্পেশাল অ্যাপারেটাসের মাধ্যমে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, ওকে। এবারে আমরা এই বোরস অ্যাটমিক মডেল দিয়ে বলে দেব যে অন্যান্য যে রিজিয়নের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো যেগুলো ডিসচার্জ টিউব রেডিয়েট করে, সেগুলো কিরকম করে করে। ওকে, ফাইন। তাহলে আমরা সেই জিনিসটা একটুখানি দেখে নিই। আমি একটা কথা বলি, দাঁড়া একটু দাঁড়া, এটা বলে নি তারপরে। ঠিক আছে, মনে মনে রেখে। আচ্ছা দেখ, তাহলে যখন ভালো করে বুঝে দেখ, ধর এটা হচ্ছে গিয়ে একটা নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, এর পাশে এটা হচ্ছে গিয়ে ধর ফার্স্ট ইলেকট্রনিক অরবিট, সেকেন্ড ইলেকট্রনিক অরবিট, থার্ড ইলেকট্রনিক অরবিট এন্ড সো অন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। যখন f ইকুয়াল টু 2 and i ইকুয়াল টু গ্রেটার দ্যান 2, মানে এই যে সেকেন্ড, এই থার্ড থেকে ধর সেকেন্ডে, ঠিক আছে, বা ফোর্থ থেকে সেকেন্ডে, ঠিক আছে, বা ফিফথ থেকে সেকেন্ডে যখন ইলেকট্রন ট্রানজিশন হয়, তখন সেই সমস্ত ট্রানজিশন গুলোর জন্য যে ওয়েভলেন্থ গুলো দেখা যায়, সেই ওয়েভলেন্থ গুলো ভিজিবল রিজিয়নে। ঠিক আছে, ক্লিয়ার? যখন f2 আর i গ্রেটার দ্যান 2 এই ভিজিবল রিজিয়নে মানে লাইট হিসেবে দেখা যায়। ওকে, তাও f ইকুয়াল টু যখন 2, i ইকুয়াল টু যখন 3, 4, 5, 6 মোটামুটি এই পর্যন্তই দেখা যায়। ঠিক আছে, এবার i এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 6 হয়ে যায়, তখন কিন্তু আবার সেটা চলে যায় হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়নে, তখন আবার সেটাও দেখা যায় না। ঠিক আছে, ক্লিয়ার?
মানে স্যার 3 4 5 6 থেকে এই 3 4 5 6 থেকে যখন 2 তে ট্রানজিশন হয় তখন ওই ভিজিবল রেঞ্জের লাইট গুলো দেখা যায়, রেড, গ্রিনিশ ব্লু, ব্লু ভায়োলেট, ঠিক আছে, স্ক্রিনের উপর, ঠিক আছে। ওকে, যেটা লাইট, যেটা অপটিক্যাল সেন্সে দেখা যায়, অপটিক্যাল রেঞ্জে, ভিজিবল রেঞ্জে দেখা যায়, ঠিক আছে। ওকে, এই ভিজিবল রেঞ্জে ইএম রেডিয়েশন গুলো অ্যাকচুয়ালি বলা হয় এদেরকে বামার সিরিজ। কি বলা হয়? বামার সিরিজ, ঠিক আছে। কেন বলা হয়? কারণ আফটার দ্য নেম অফ সায়েন্টিস্ট বামার, ঠিক আছে। বামার অ্যাকচুয়ালি 30 ইয়ার্স বিফোর বোর, নিলস বোর অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিসের মধ্যে দিয়ে হাইড্রোজেন অ্যাটমের এই বামার সিরিজ স্পেকট্রাটা দেখেছিল স্ক্রিনের উপর, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, বোঝা গেল। এইবার তাহলে আমরা বুঝতে পারলাম এই বামার সিরিজটা, এই বামার সিরিজ ইজ আ লাইন স্পেকট্রাম, ঠিক আছে। তাহলে অ্যাটমিক স্পেকট্রা যে বামার সিরিজ লাইন স্পেকট্রামটা অ্যানালিসিস বোরস মডেল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারলাম, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে করতে পারছিলাম না, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, এছাড়াও ডিসচার্জ টিউব আরো অন্যান্য ওয়েভলেন্থ রিজিয়নের যে এম ওয়েভগুলো রেডিয়েট করে সেগুলো আমি এবার এক এক করে বলে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, ফাইন। যখন when f equals to 1 মানে ফাইনাল এনার্জি স্টেটটা 1, ঠিক আছে, তখন যখন ফাইনাল ইলেকট্রনিক এনার্জি স্টেটটা 1 আর যখন ইনিশিয়াল এনার্জি স্টেটটা গ্রেটার দেন 1 মানে 1 2 3 4 5, ঠিক আছে, মানে i equals to 2 3 4 5 এরকম ডট ডট ডট, মানে এই সমস্ত গুলো থেকে যখন 1 এ এসে পড়বে ইলেকট্রন, মানে ফার্স্ট ইলেকট্রনিক এনার্জি স্টেটে এসে যখন ট্রানজিশন হবে হায়ার এনার্জি স্টেট থেকে, তখন যেটা পাবো সেটাকে বলবো লাইম্যান সিরিজ, ঠিক আছে। তখন সেটাকে কি বলবো? লাইম্যান সিরিজ। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, অবভিয়াসলি লাইম্যান সিরিজে মানে এই ইলেকট্রনিক ট্রানজিশনের ফলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েটেড হবে ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর ফোটন, ঠিক আছে। সেই ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন নিশ্চয়ই ভিজিবল রেঞ্জে নয়, তাই চোখে দেখতে পাবো না, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, সেগুলো ইনফ্রারেড বা ইউভি রিজিয়নে পড়ে যাবে, ঠিক আছে। ফলে আমরা সেগুলো চোখে দেখতে পাই না বা স্ক্রিনের উপর ফেলতে পারি না। সেগুলো কিন্তু স্পেশাল অ্যাপারেটাস দিয়ে ডিটেক্ট করা যায় এবং ওয়েভলেন্থ মেজার করা যায়, পড়ে দেখা যায়। সেখানেও লাইন স্পেকট্রা গুলো, তার ওয়েভলেন্থ গুলো, লাইন স্পেকট্রামের ওয়েভলেন্থ গুলো ক্যালকুলেট করে দেখা যায়, বোরের অ্যাটমিক মডেল দিয়ে স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করা যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, ঠিক এরকম একই রকম ভাবে যখন f equals to when f equals to 3 and I is greater than 3, that is I equals to 4 5 6 and dot dot dot, তখন এটাকে কি বলে? প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ, ঠিক আছে। ক্লিয়ার? 6 থেকে তো স্যার 7 অবধি হতে পারে হ্যাঁ স্যার। এই স্যার তুমি যে আইটা লিখছো, হ্যাঁ, ওটা তো m, আইটা হ্যাঁ যত খুশি বাড়তে পারে, মানে ওটা তো হ্যাঁ বল। পিরিয়ড তো 7টা, না না, 7টা তো তোর ভিজিবল রেঞ্জের লাইট 7টা, ইলেকট্রনিক অরবিট 7টা, এরকম মানে আছে নাকি? ইলেকট্রনিক অরবিট তো চলছে। স্যার মানে আরে 1 2 3 4 5 6 এরকম করে চলবে। না, পিরিয়ডের কথা বলছি। হ্যাঁ? পিরিয়ডিক টেবিলে না পিরিয়ড সাতটা রো হয় তো, 7টা রো, 7টারও তো কি হচ্ছে? তো 7টা তা সব এনার্জি স্টেট গুলো যদি অকুপাইড না থাকে ইলেকট্রন দিয়ে, তাহলে কি এনার্জি স্টেট গুলো নেই? তো কি করে আমরা তো জানি না যে মানে ধর একটা হাইড্রোজেন অ্যাটম, এটা তো একটা হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ ওটাই তো স্যার। দাঁড়া 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 দাঁড়া, সৌম্যর একটা এখানে কনফিউশন ড্র হয়েছে, ঠিক আছে, এটাকে অ্যানসার করে দিচ্ছি। এটা একটা হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন কোথায় থাকতে পারে? হয় এখানে, নয় এখানে, নয় এখানে, কোথায় এক জায়গায় স্যার ও তো থাকবে তো ওয়ানে না, চাইবে ওয়ানে থাক, ওয়ানে, হ্যাঁ চাইবে ওয়ানে থাকতে। ভেরি গুড, ঠিক আছে, 1 নম্বরে রয়েছে, এখানে রয়েছে ইলেকট্রনটা। তো ইলেকট্রনটা এখানে থাকলে কি বাকি এনার্জি স্টেট গুলো নেই? মানে এনার্জি খেয়ে ও দূরে গেলে আবার হ্যাঁ,
এনার্জি নিয়েও উপরে উঠবে, আবার এনার্জি ছেড়েও নিচে এখানে পড়বে। মানে এবার যত বেশি জোরে খাবে তত একদম। বাড়বে, বাড়বে। এই জিনিসগুলো তো ভিজুয়ালাইজেশন, এরকম কিছু আছে নাকি অরিজিনালি? আসলে ওগুলো এনার্জি ভ্যালুজ। এই অরবিট গুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন, এই অরবিট গুলো এনার্জি ভ্যালুজ। মানে দুই সমস্ত থেকে- অ্যাটমের ক্ষেত্রেই এই এনার্জি ভ্যালুজ গুলো রয়েছে, সে একটা ইলেকট্রন থাক আর 50টা ইলেকট্রন থাক, ঠিক আছে? এবার ইলেকট্রন উঠবে নামবে, বোঝা গেল? মানে দুইয়ে যদি ওঠানামা করে, নেমে যদি দুইতে আসে তাহলে ভিজিবল দেখতে পাবো। হ্যাঁ, মানে গ্রেটার থেকে 2তে নেমে এলে তখন ওই প্রথম 4টে 3 4 5 6 থেকে 2তে এলে ওইগুলো বামার সিরিজ, মানে ভিজিবল রেঞ্জে লাইট, হ্যাঁ। ঠিক আছে? আবার 7 থেকে যখন 2 আসবে তখনও বামার সিরিজ, কিন্তু তখন ইউভি রিজিয়নে চলে যাবে আর দেখা যাবে, স্যার আমি বলছি স্যার, ঠিক আছে? বুঝতে পারলি? আবার যখন 2 3 4 5 থেকে সব হায়ার স্টেট থেকে 1 এ নেমে আসবে তখন সে সবটা লাইন এন্ড সিরিজ। স্যার সাতের পর আর কিছু আছে? কেন থাকবে না? চলতে থাকছে তো। 7 এর পরে 8 নম্বর 10 নম্বর 12 নম্বর যত খুশি অরবিট আছে। সেটা এনার্জি স্টেট নট অরবিট। দাঁড়া দাঁড়া, এই আবার সমর EN বার করেছিলি তো তুই? nth এনার্জি স্টেট, হ্যাঁ। তে n এর ভ্যালু কি তুই বলেছিলি কিছু? না বলছি তুই তো nth এনার্জি স্টেট বলেছিস, যেখানে n এর ভ্যালু 1 2 3 4 5 6 লাইক যে দিস। অরবিটে Like this how much, sir? আমরা বার করতে পারি এনার্জি লেভেল। একদম। আর মানে নিউট্রান্স থেকে আমরা এতদিনে যেসব বার করেছি ওটা 8 অরবিটে 7 অরবিটে নরমালি রয়েছে, মানে স্যার পিরিয়ডিক টেবিলের কথা বলছি। না, পিরিয়ডিক টেবিলের সাথে এটার কোনো ব্যাপার নেই। পিরিয়ডিক টেবিল কি দিয়ে তৈরি হয়েছে? পিরিয়ডিক টেবিল নাম্বার অফ ইলেকট্রনস এর উপর তৈরি হয়েছে, তো মানে নাম্বার অফ প্রোটন, হ্যাঁ। অ্যাটমিক নাম্বারের উপর তৈরি হয়েছে তো, বুঝতে পেরেছিস? তাহলে ধর অ্যাটমিক নাম্বার ধর যাই থাকুক না কেন, মানে অ্যাটমিক নম্বর যেটাই থাকুক, যতগুলো খুশি ইলেকট্রন থাকুক, ইলেকট্রনের নাম্বারের উপর তো এনার্জি স্টেটের নাম্বার ডিপেন্ড করছে না। হুম। এনার্জি স্টেট যেরকম থাকা সেইগুলো সবই রয়েছে। এবার তার মধ্যে কতগুলো এনার্জি স্টেট মানে অকুপাইড, এনার্জি 7 এর পরেও হয়। হ্যাঁ ধর 7 অব্দি অকুপাইড হলো, 7th এনার্জি স্টেট অব্দি ধর অকুপাইড থাকলো কোনো একটা এলিমেন্টের জন্য, তাই বলে কি তার 8 9 10 12 এগুলো নেই? এগুলো আছে, ফাঁকা রয়েছে, এনার্জি খেয়ে উপরে উঠবে আবার নামবে পড়বে। স্যার বুঝলে 7 বুঝতে পারলি এবার? স্যার, যা দুই ফিল আছে 7 থেকে 200 ডিগ্রি এই ওটা তো ওয়েভলেন্থটা ক্যালকুলেট করলে বুঝতে পারবি। ভিজিবল রেঞ্জের একটা লিমিট আছে না, ওই ভিজিবল রেঞ্জের লিমিটটা ছাড়িয়ে যায় ওয়েভলেন্থ, বুঝতে পারলি? ওয়েভলেন্থটা মিনিমাম ওয়েভলেন্থ আছে তো একটা, যেমন ভায়োলেট অবধি কি, ভায়োলেট অবধি তুই চোখে দেখতে পাস, ঠিক আছে, যে ওয়েভলেন্থ, তারপরে কি ওয়েভলেন্থ আরো ছোট হয়ে গেলে কি হয়ে যায়, আলট্রা ভায়োলেট, সেটা চোখে দেখা যায়, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আরো কমে যায় তো আলট্রা ভায়োলেট, বুঝতে পারলি? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি প্যাশন সিরিজ অবধি হলো, ক্লিয়ার? বোঝা গেল? ওকে। তারপরে কি আছে, যখন ব্র্যাকেট যখন এটা মুছে দিলাম, এটা লিখেছিস তো, হ্যাঁ। আগে লিখেছিস, ঠিক আছে? তাহলে যখন হবে, তোকে দেখি দেবো। যখন হবে f when f equal to 4i greater than 4, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, মানে i is 5 6 7 etc, ঠিক আছে? ক্লিয়ার? তখন কি হবে, ব্র্যাকেট সিরিজ, বোঝা গেল? তখন সেটাকে কি বলে, ব্র্যাকেট সিরিজ, বোঝা গেল? আজকেও মরে যাবে। ব্র্যাকেট সিরিজ, বোঝা গেল? ক্লিয়ার? আর when f equals to 5 and I greater than 5, that is 5 6 7 8 etc, ক্লিয়ার? ওকে, তখন সেটাকে কি বলবো, কুন্ড সিরিজ, কুন্ড 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 ঠিক আছে? এটাকে বলে হচ্ছে পুন্ড সিরিজ, পুন্ড, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে অবভিয়াসলি বামার সিরিজের এই অংশটুকু বামার সিরিজের একটা ছোট্ট পোরশন শুধুমাত্র আমাদের ভিজিবল রিজিয়নে পড়ে, এছাড়া the rest of the Bamar series and the entire Lyman, the entire Passion, the entire Bracket and the entire Pund series
are all beyond the visible region. Clear? Okay? তাহলে বুঝতেই পারছিস যে আমাদের বিভিন্ন ওয়েভলেন্থ রিজিয়নের একটা কথা লাস্টে বলে রাখি, ডিসচার্জ টিউব থেকে বিভিন্ন ওয়েভলেন্থ রিজিয়নের ইএম ওয়েভস রেডিয়েটেড হয়, বাট এই কথাটার মানে এইটা নয় যে ডিসচার্জ টিউব থেকে অল পসিবল ওয়েভলেন্থ রেডিয়েটেড হয়। এটা তো পোটেনশিয়াল ঠিক আছে? ডিপেন্ড করবে। ডিসচার্জ টিউব থেকে অনেক ডিফারেন্ট ওয়েভলেন্থের ইএম ওয়েভ রেডিয়েটেড হয়, বাট অনেক ওয়েভলেন্থ রেডিয়েটেড হয় মানে এটা নয় যে সব পসিবল ওয়েভলেন্থ অফ ইএম রেডিয়েশন রেডিয়েটেড হয়। সেখানেই ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল ফিজিক্স এন্ড মডার্ন ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স অ্যাটমিক স্পেকট্রাকে এক্সপ্লেন করতে পারে না, মডার্ন ফিজিক্স সার্টেনলি পারে। ক্লাসিক্যাল ফিজিক্স অ্যাটমিক স্পেকট্রাকে এক্সপ্লেন করতে পারে না, মডার্ন ফিজিক্স অবশ্যই পারে। আমাদের সব ক্লাস 8 স্টুডেন্ট স্যার তাহলে এই যে গামা রে